আসসালামু আলাইকুম। কথা বলবো ব্লিডিং ডিসঅর্ডার নিয়ে। তো ব্লিডিং ডিসঅর্ডার নিয়ে কথা বলার আগে হিমোস্ট্যাসিসের মেকানিজমটা কি সেটা নিয়ে একটু কথা বলা জরুরি। মানে ফিজিওলজিটা একটু ঘুরে আসা যাক ফিজিওলজি থেকে। তো ধরা যাক এটা ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলসের এগুলো হচ্ছে এন্ডোথেলিয়াল সেল। এগুলো এন্ডোথেলিয়াল সেলের নিউক্লিয়াস, ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল লাইনিং। এদিক দিয়ে সাবএন্ডোথেলিয়াল ম্যাট্রিক্স আছে, কোলাজেন, তারপর এদিকে ভাস্কুলার স্ট্রোমাসল এইসব আছে আর কি দুই পাশেই। তো আমাদের মূল ব্যাপার হচ্ছে আজকে এন্ডোথেলিয়াম। ধরা যাক এন্ডোথেলিয়াম কোনো কারণে রাপচার হয়ে গেছে। এই যে এন্ডোথেলিয়াল সেল, এই জায়গাটা আমি দেখাইছি, এই যে এইভাবে এটা হলো ছিঁড়ে গেছে, ধরা যাক ডিনুরেট হয়ে গেছে, এন্ডোথেলিয়াল রাপচার হয়ে গেছে, এখানে ইনজুরি হয়ে গেছে। তো এইটা হলে হবে কি, এই যে আমরা এন্ডোথেলিয়ামের নিচে কী বললাম, সাবএন্ডোথেলিয়াল কোলাজেন বা ম্যাট্রিক্স যেগুলো আছে, এগুলো হচ্ছে হাইলি থ্রোম্বোজেনিক। মানে এগুলো এক্সপোজ হইলেই থ্রম্বোজেনিক মেকানিজম চালু হয়ে যায় বা হিমোস্ট্যাটিক মেকানিজম চালু হয়ে যায়। তো যখন এটা এক্সপোজ হয়ে গেছে তখন প্রথমে আসবে হচ্ছে ভন উইলিব্রান্ড ফ্যাক্টর। সাবএন্ডোথেলিয়াল কোলাজেনে ভন উইলিব্রান্ড ফ্যাক্টর থাকে, আবার এন্ডোথেলিয়াল সেল থেকে আসে, মেগাকারিসাইট থেকে আসে ভন উইলিব্রান্ড ফ্যাক্টর। ধরা যাক এটা ভন উইলিব্রান্ড ফ্যাক্টর, বোঝার জন্য এরকম আঁকলাম যে এগুলো হচ্ছে ভন উইলিব্রান্ড ফ্যাক্টর। এগুলো এসে বাইন্ড করবে কোথায়? এখানে। তাহলে কার সাথে বাইন্ড করলো? সাবএন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে ভন উইলিব্রান্ড ফ্যাক্টর বাইন্ড করলো। এই ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের সাথে বাইন্ড করবে হচ্ছে প্লেটলেট, বাইন্ড করবে প্লেটলেট। তাহলে ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের এক পাশে প্লেটলেট, এক পাশে হচ্ছে সাবএন্ডোথেলিয়াল কোলাজেন। তাহলে এটা মনে রাখা জরুরি যে ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের এক পাশে থাকবে কোলাজেন, এক পাশে হচ্ছে প্লেটলেট। প্লেটলেট কীরকম? আমরা জানি ডিস্ক শেপ, প্লেটলেট দেখতে ডিস্ক শেপ। এটা নাম আসে প্লেট, মানে ওই যে চাকতি বা চ্যাপটা পাতের, মানে পাতলা পাত, ওই প্লেট থেকে নাম আসছে, এই জন্য নাম হচ্ছে প্লেটলেট। তো প্লেটলেটটা হচ্ছে এরকম চাকতির মতো। যখন সেটা এখানে বাইন্ড করবে, ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের সাথে বাইন্ড করবে, এটার নাম হচ্ছে প্লেটলেট অ্যাডহেশন। এর প্রতিটা স্টেপ জানা জরুরি ব্লিডিং ডিসঅর্ডার বুঝতে হলে। তো প্লেটলেট যখন ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের সাথে বাইন্ড করবে, এই ঘটনাটার নাম হচ্ছে প্লেটলেট অ্যাডহেশন। এই যে প্লেটলেট বাইন্ড করলো ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের সাথে, এটা বাইন্ড করবে একটা রিসেপ্টর দিয়ে। সেই রিসেপ্টরের নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন 1B। এটাও মনে রাখা জরুরি। কী দিয়ে বাইন্ড করবে? গ্লাইকোপ্রোটিন 1B। ভালো কথা। প্লেটের যে গোল ছিল, এটা যখন এর সাথে বাইন্ড করবে তখন এটা শেপ চেঞ্জ করবে। গোল শেপটা হয়ে যাবে একটু চ্যাপটা, এরকম হয়ে যাবে। গোল থেকে কীরকম হয়ে যাবে? এরকম একটু চ্যাপটা হয়ে যাবে এবং এটার গায়ে স্পাইক তৈরি হবে। এটা হওয়ার সুবিধা হচ্ছে এটা মানে সারফেস এরিয়া বেড়ে গেল, তখন এটার সাথে অ্যাডহেশন বা অ্যাগ্রিগেশন এবং ওই কোয়াগুলেশন ফ্যাক্টরগুলোর জন্য জায়গা দেওয়া, সব কিছু এটার জন্য সুবিধা বেশি বেশি দিতে পারবে। তাহলে প্লেটলেট অ্যাডহেশন হইলো, অ্যাডিশন হওয়ার পরে গোল থেকে চ্যাপটা হয়ে গেল, স্পাইকি হয়ে গেল। এই যে শেপ চেঞ্জ হওয়ার পরে সে এখন তার ভিতরে কিছু গ্র্যানিউলস থাকে, প্লেটলেটের ভিতরে কিছু গ্র্যানিউলস থাকে, সেগুলো রিলিজ করবে। যেই ঘটনাটাকে আমরা বলবো রিলিজ রিঅ্যাকশন। রিলিজ রিঅ্যাকশন। তো কী কী রিলিজ করবে? মেইন দুটো জিনিস আমাদের জানতেই হবে। সেটা হচ্ছে একটা হলো এডিপি, আর একটা হচ্ছে থ্রম্বোক্সেন A2। এই দুটো আমরা জেনে রাখি। এডিপি তার রিলিজ করবে, আর থ্রম্বোক্সেন A2। থ্রম্বোক্সেন A2 আমাদের মনে থাকার কথা, আমরা পড়েছিলাম অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজমে, যে এই যে প্লেটলেটের মেমব্রেনে থাকে মেমব্রেন ফসফোলিপিড, ফসফোলিপিড থেকে ফসফোলাইপেজ A2 দিয়ে ব্রেকডাউনে অ্যারাকিডোনিক অ্যাসিড, তারপর সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে, লাইপোক্সিজেনেস পাথওয়ে আমরা পড়েছি। সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে দিয়ে একটা প্রোডাক্ট হচ্ছে থ্রম্বোক্সেন A2। তো আপাতত এতটুকু আমরা জানি। তাহলে ঘটনাগুলো কি আবার বললাম, প্রথম থেকে বলি। প্লেটলেট অ্যাডহেশন হবে, অ্যাডহেশন হওয়ার পর তার শেপ চেঞ্জ হবে এবং কিছু রিলিজ করবে, যেটা বলব রিলিজ রিঅ্যাকশন। এই যে শেপ চেঞ্জ হলো এবং রিলিজ করলো, এই দুইটা ঘটনা মানে শেপ চেঞ্জ এবং রিলিজ রিঅ্যাকশন, এটাকে আমরা বলি প্লেটলেট অ্যাক্টিভেশন। আসলে সে অ্যাক্টিভ হইল। তাহলে প্লেটলেট অ্যাডহেশন, তারপরে স্টেপটাকে প্লেটলেট অ্যাক্টিভেশন। অ্যাক্টিভেশনের মধ্যে শেপ চেঞ্জ আর হচ্ছে রিলিজ রিঅ্যাকশন। এই যে রিলিজ করবে এডিপি, থ্রম্বোক্সেন A2, এগুলো হচ্ছে প্লেটলেট অ্যাগ্রিগেটর, মানে এরা প্লেটলেটকে অ্যাগ্রিগেট করতে হেল্প করে। আমরা জানি থ্রম্বোক্সেন A2 খুবই পটেন্ট প্লেটলেট অ্যাগ্রিগেটর। এখন থ্রম্বোক্সেন A2 এবং এডিপি মিলে প্লেটলেটকে অ্যাগ্রিগেট করবে, মানে হচ্ছে আরও প্লেটলেটকে টেনে টেনে নিয়ে আসবে, ব্লাড থেকে আরও প্লেটলেটকে নিয়ে আসবে এদিকে। তো তারাও এরকম বাইন্ড করবে। এই যে প্লেটলেট যখন আরেকটা প্লেটলেটের সাথে বাইন্ড করলো, এই ঘটনাটার নাম হচ্ছে প্লেটলেট অ্যাগ্রিগেশন। তাহলে বোঝা গেল ব্যাপারটা, যে প্লেটলেট অ্যাডিশন হচ্ছে নন প্লেটলেটের সারফেসের সাথে বাইন্ড করছে, আর প্লেটলেট যদি প্লেটলেটের সাথে বাইন্ড করে সেটার নাম প্লেটলেট অ্যাগ্রিগেশন। তাহলে প্লেটলেট অ্যাডিশন হয়েছে আমরা একটু আগে বলছিলাম GP1B দিয়ে। তাহলে প্লেটলেট অ্যাগ্রিগেশন কী হবে? প্লেটলেটের সাথে প্লেটলেট বাইন্ড করবে কী দিয়ে? GP2B3A, GP2B3A দিয়ে বাইন্ড করবে। তাহলে অ্যাগ্রিগেশনে লাগবে এটা, অ্যাডিশনে লাগবে এটা। ভালো কথা।
এখন তাহলে এই ঘটনাটা রিপিটেড হতে থাকবে। এই যে অ্যাগ্রিগেট করলো যেসব প্লেটলেট, তারাও তাদের শেপ চেঞ্জ করবে, তারা রিলিজ করবে, তারা আবার রিলিজ রিয়াকশন করবে, আবার অ্যাগ্রিগেশন হবে, আবার রিলিজ রিয়াকশন, আবার অ্যাগ্রিগেশন, আবার রিলিজ রিয়াকশন। এই যে ঘটনাটা ঘটতেছে, এই ঘটনাটার নামই হচ্ছে, মানে ঘটনাটার ফলে যেটা তৈরি হলো এটার নাম হচ্ছে প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগ বা প্রাইমারি প্লেটলেট প্লাগ। ঠিক আছে, এই পর্যন্ত। এখন আমরা পরের ধাপেই যাই। পরের ধাপে মানে পরের ধাপের ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে যে এই প্লাগটাকে একটু শক্তপোক্ত করতে হবে। এখন শক্তপোক্ত হয়নি, একটা প্রাইমারি প্লাগ বানাইছি যাতে ব্লিডিং না হয়। ব্লিডিংটাকে বন্ধ করার জন্য দ্রুত একটা প্লাগ বানায় ফেলছি যাতে ব্লিডিংটা আপাতত বন্ধ হয়। আর এটাকে শক্তপোক্ত করতে হবে, মানে যাতে টেকসই হয় জিনিসটা। সেক্ষেত্রে আমরা কি করব, এখন এখানে একটা জিনিস দেখি যে এই যে টিস্যু আমাদের ছিঁড়ে গেছে, টিস্যু রাপচার হয়েছে। তো টিস্যু রাপচার হলে রিলিজ হবে টিস্যু ফ্যাক্টর, মানে এখন আসলে কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেট হবে, কোয়াগুলেশন ক্যাসকেড অ্যাক্টিভেট হবে। কোয়াগুলেশন ক্যাসকেড অ্যাক্টিভেট হবে। তো আমরা একটু তাহলে কোয়াগুলেশন ক্যাসকেডটা একটু সংক্ষেপে দেখে আসি। কোয়াগুলেশন ক্যাসকেডে আমরা কি জানি যে ইন্ট্রিনসিক পাথওয়ে আছে আর এক্সট্রিনসিক পাথওয়ে আছে। এটা আমাদের অনেকেই মনে রাখতে পারেন না, অনেকেই ভুলে যান, কিন্তু এটা আসলে সারা জীবনেই লাগবে। এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। রেসিডেন্সিতে লাগবে, তারপর হচ্ছে যে কোনো জায়গাতেই লাগবে আসলে এইটা। তো সহজে মনে রাখার জন্য এটা বলে দেই যে এক্সট্রিনসিক পাথওয়ে এখানে শুরু হয় কী দিয়ে? শুরু হয় টিস্যু ফ্যাক্টর দিয়ে। টিস্যু ফ্যাক্টর নাম্বার কত? ফ্যাক্টর 3 দিয়ে শুরু হয়, 7কে স্টিমুলেট করে, 3 আর 7 মিলে আলটিমেটলি চয়েস হচ্ছে আমাদের মানে 10 হওয়া। 10-এ যাইতে হবে, প্রথম কমন পাথওয়েতে যাইতে হবে। তা আমাদের এটা মনে রাখার জন্য বলতেছি, এটা শুধু মনে রাখার জন্য যে আমাদের টার্গেট হচ্ছে 10-এ যাওয়া, 10 পৌঁছাতে হবে। 10 থেকে কমন পাথওয়ে শুরু হবে। সে ইন্ট্রিনসিক পাথওয়ে দিয়ে শুরু করি আর এক্সট্রিনসিক পাথওয়ে দিয়ে শুরু করি, আমাদের টার্গেট হচ্ছে 10-এ যাওয়া। তাহলে এইখানে যাবো কী তাহলে কী ফ্যাক্টর লাগবে? 3 আর 7। তাহলে এটা মনে রাখবো কীভাবে আমরা? 3 + 7 = 10। তাহলে এক্সট্রিনসিক পাথওয়ে কি 3 + 7 = 10, মানে হচ্ছে ফ্যাক্টর 3 দিয়ে শুরু হবে টিস্যু ফ্যাক্টর, তারপর হচ্ছে 7, ফ্যাক্টর 7 লাগবে সাথে, তখন হচ্ছে 10 অ্যাক্টিভেট হবে। আর এই পাথওয়েটাকে আমরা মনে করবো কীভাবে? যেটা 12 দিয়ে শুরু হবে। 12 দিয়ে আস্তে আস্তে 10-এ চলে আসবো, মানে এক ধাপ করে নামবো। 12-এর চেয়ে ছোটো এক ধাপ কত? 11, তারপরে কত? 10। তো 10 তারে আসবে না, কারণ 10 তো আমরা মেইন টার্গেটই 10। তাহলে 10-এর পরে 9, তাহলে 12, 11, 9, তারপরে কত? 8, তারপরে 10 তো আছে এখানে। তাহলে 8, 9, 10, 11, 12, মানে আমরা আস্তে আস্তে কমছি। 12, 11, যেহেতু 10 এখানে, তো 10 থাকবে না। 12, 11, 9, 8, 10। এখন এটাকে মনে রাখবো কীভাবে? এখানে কী করব? এখানে আমরা গুণ করি। ধরা যাক 1 × 2 × 5 = কত? 10। এখানে আমরা গুণ করলাম কত? 1 × 2 × 5 = 10, মানে আমাদের যে ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 5, এখানে 10। তাহলে আমাদের মনে থাকবে না যে কী ফ্যাক্টর লাগতেছে ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক পাথওয়েতে। এক্সট্রিনসিক পাথওয়েতে যোগ করব 3 + 7, 10। ইন্ট্রিনসিক পাথওয়েতে 12 থেকে আস্তে আস্তে 10-এ নামবো, মাঝখানে 10টা থাকবে না, 10 এখানে। আর এই কমন পাথওয়েটা আসলে উল্টা দিক থেকে গুণ করব, 1 × 2 × 5, 1 × 2 × 5, মানে হচ্ছে 10। তাহলে আমাদের আশা করা যায় ফ্যাক্টর কী লাগে মনে রাখবে, এটা শর্টকাট মনে রাখার জন্য। এখন এখানে আমরা আবার পরে আসব। তো আপাতত আমরা এটাই জানি যে ওই যে বললাম যে ভাস্কুলার ইনজুরি হয়েছে, তো ইনজুরি হলে টিস্যু ইনজুরি হয়েছে, টিস্যু ইনজুরি হলে টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে। তো টিস্যু ফ্যাক্টর রিলিজ হলে এক্সট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেট হবে, কোয়াগুলেশন পাথওয়ে মানে কমন পাথওয়ে অ্যাক্টিভেট হয়ে আলটিমেটলি কী হবে? থ্রম্বিন কী করবে? ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করবে। এটা তো আমরা জানি মোটামুটি সবাই যে ফ্যাক্টর। আচ্ছা, একটু অন্তত লিখি লাস্ট পয়েন্টটা। থ্রম্বিন থেকে থ্রম্বিন হবে। প্রথম ফ্যাক্টর নাম্বার কত? এই যে ফ্যাক্টর 2, 2 অ্যাক্টিভ হয়ে গেল, এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেল। তারপর থ্রম্বিন কী করবে? ফ্যাক্টর 1-কে অ্যাক্টিভেট করবে। ফ্যাক্টর 1-এর নাম কি? ফিব্রিনোজেন। ফিব্রিনোজেন থেকে ফিব্রিনে কনভার্ট হবে। এটাই তো আমাদের টার্গেট। ফিব্রিন মনোমার, ফিব্রিন পলিমার, ফিব্রিন দিয়ে ওই ক্লটটাকে একটু শক্তপোক্ত করা, এটাই তো আমাদের টার্গেট, তাই না? তাহলে আমরা এখন দেখি কেন ওই
ভাস্কুলার ইনজুরি হইলে কেন আমাদের কোয়াগুলেশন পাথওয়েগুলো অ্যাক্টিভেট হবে, সেটা হচ্ছে আমরা কি দেখলাম এই পাশে আমরা দেখেছি যে এই যে টিস্যু রাপচার হয়ে গেছে, টিস্যু ইনজুর্ড হয়ে গেছে। টিস্যু যদি ইনজুর্ড হয় সেক্ষেত্রে টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে। টিস্যু ফ্যাক্টর রিলিজ হলে আমরা তো পড়ে আসলাম, টিস্যু ফ্যাক্টর রিলিজ হলে কী হয়, এক্সট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেট হয়। এক্সট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেট হবে হয়ে আলটিমেটলি ফিব্রিন তৈরি হবে। তারপর তো ক্লট যাই হোক স্টেবিলাইজ হইলো, মানে শক্তপোক্ত হইলো একটু। এখন এরপরে আবার সে ইন্ট্রিনসিক ফ্যাক্টর কীভাবে, ইন্ট্রিনসিক পাথওয়ে কীভাবে অ্যাক্টিভেট হয়, এই যে আমরা জানি 12 দিয়ে অ্যাক্টিভ হয়। অ্যান্ড ফ্যাক্টর 12 এবং আরও কিছু আছে ফ্যাক্টর যেগুলোকে আমরা বলি কন্ট্যাক্ট ফ্যাক্টর। মানে সে কোনো কিছুর কন্ট্যাক্টে গেলে, মানে তার মানে সুইটেবল কিছু কন্ট্যাক্টে গেলেই সে অ্যাক্টিভ হয়। সেই কন্ট্যাক্ট ফ্যাক্টর তাহলে আমরা মনে রাখতে পারবো না, যেহেতু এখানে এন্ডোথেলিয়াম উঠে গেছে, ছিঁড়ে গেছে, নিচের কোলাজেনগুলো বলছিলাম হাইলি থ্রম্বোজেনিক, তো কোলাজেনের কন্ট্যাক্টে যখন সে আসবে, কোলাজেনের কন্ট্যাক্টে আসলে তখন সে অ্যাক্টিভেট হবে। তাহলে ফ্যাক্টর 12 যদি কন্ট্যাক্টে আসে, এই যে কন্ট্যাক্টে আসলো, এতক্ষণ যখন ভালো ছিল শরীর, যখন এন্ডোথেলিয়াম ইনট্যাক্ট ছিল, তখন ফ্যাক্টর 12 এর কন্ট্যাক্টে আসতে পারে নাই। যেই মাত্র এটা ছিঁড়ে গেছে, রাপচার হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, সেই মাত্র ফ্যাক্টর 12 এর কন্ট্যাক্টে আসলে তখন কন্ট্যাক্ট ফ্যাক্টর সে অ্যাক্টিভ হয়ে গেল, ফ্যাক্টর 12। ফ্যাক্টর 12 অ্যাক্টিভ হলে তারপর সিকোয়েন্সিয়ালি ফ্যাক্টর 11, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 10, 5, 2, 1 ফিব্রিনোজেন। তাহলে এইভাবে অ্যাক্টিভ মানে ইন্ট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেট হয়ে আলটিমেটলি ফিব্রিন ডিপোজিট হলো। ফিব্রিন মনোমার থেকে পলিমার, আর ডিটেলসে গেলাম না। মূল কথা ফিব্রিন জমা হয়ে এটা একটু শক্তপোক্ত হলো, এটার নাম হচ্ছে সেকেন্ডারি হিমোস্ট্যাটিক প্লাগ। তাহলে আমরা হিমোস্ট্যাসিসের ধাপগুলো জানলাম। এই যে ধাপগুলো জানলাম, এটাতে সুবিধা কি, এটা ব্লিডিং ডিসঅর্ডার আমাদেরকে হেল্প করবে বুঝতে। কীরকম আমরা একটু আসি তাহলে। আমাদের 3টা মেইন কম্পোনেন্ট লাগছে হিমোস্ট্যাসিসে। কি, একটা হচ্ছে ব্লাড ভেসেলস, প্রথমটা কি ব্লাড ভেসেলস, তারপরটা কি প্লেটলেট, তারপরটা কি ক্লটিং ফ্যাক্টর। এই 3টাই তো তাহলে ব্লাড ভেসেলসের যদি কোনো ঝামেলা হয় তাহলে ব্লিডিং হবে, প্লেটলেটের ঝামেলা হলে ব্লিডিং হবে, কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকলে ব্লিডিং হবে। যে কোনো পরীক্ষাতেই কিন্তু আসে এই যে ক্লটিং ফ্যাক্টর কোনটা ডেফিসিয়েন্সি হলে কী হবে, না হলে কী হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, প্রথম বিন টাইম, পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম এগুলো কখন বাড়ে, সেটা আমরা একেবারে ভিডিও শেষে বলবো, এখন আপাতত এটা আগে বলে নিই। তাহলে কি বললাম যে ব্লাড ভেসেলের ডিসঅর্ডার হলে ব্লিডিং হতে পারে, প্লেটলেটের সমস্যা হলে হতে পারে, ক্লটিং ফ্যাক্টরের সমস্যা হলে হতে পারে। এখন ব্লাড ভেসেলস তো এটা পড়ে নিলেই হবে। প্লেটলেটের কী সমস্যা হতে পারে, এটা হতে নাম্বার কমতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া, আর কি হতে পারে যে ফাংশনাল ডেফিসিয়েন্সি হতে পারে। ফাংশনের সমস্যা কী হতে পারে, আমরা যেটা প্রথমে বলেছিলাম যে প্লেটলেট যখন ভন উইলিয়ান ফ্যাক্টরের সাথে বাইন্ড করে, কী দিয়ে বাইন্ড করে, GP1B। তাহলে GP1B যদি কারো না থাকে তাহলে ব্লিডিং হতে পারে, অথবা ভন উইলিয়ান ফ্যাক্টর না থাকলেও ব্লিডিং হতে পারে। এখন GP1B যদি না থাকে সেই ডেফিসিয়েন্সিটাকে কী বলি, বার্নার্ড-সুলিয়ার সিনড্রোম। আর এই যে প্লেটলেটের সাথে বাইন্ড করে GP2B3 দিয়ে, এটাও যদি কারো ডেফিসিয়েন্সি থাকে তাহলে ব্লিডিং হতে পারে। তাহলে এইটা ডেফিসিয়েন্সি থাকলে সেই ডিজিজটাকে আমরা বলি গ্লেন্সম্যান থ্রোম্বোস্থেনিয়া। তাহলে এতটুকু আমরা মোটামুটি দেখলাম। এখন যেটা বলতে চাইছিলাম যে আর ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলে তো হতেই পারে, সেটা তো আমরা জানি। এখন আর কিছু কোশ্চেন আসছে যে প্লেটলেট এই যে কী বলে প্রথম বিন টাইম, তারপর হচ্ছে পিটিটি, কোনটা দিয়ে কী দেখি আমরা, প্রথম বিন টাইম দিয়ে দেখি আসলে এক্সট্রিনসিক পাথওয়েটা এবং কমন পাথওয়ে, এই পাথওয়েটা ঠিক আছে কিনা, আর পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম দিয়ে দেখি আমরা ইন্ট্রিনসিক পাথওয়েটা ঠিক আছে কিনা। মানে পেশেন্টে আমরা প্লাজমা নেই, প্লাজমার সাথে ফসফোলিপিড, ক্যালসিয়াম এগুলো অ্যাড করে সাথে টিস্যু ফ্যাক্টর দেই, এই জন্য তারপর দেখি আমরা আসলে ক্লটিং হইতেছে কিনা, না হলে বুঝবো যে এই পাথওয়েতে সমস্যা। আবার এখানেও ওই আমরা নেগেটিভলি চার্জ পার্টিকেল দিয়ে ওই যে কন্ট্যাক্ট ফ্যাক্টর বা সারফেস একটা কন্ট্যাক্ট দেওয়ার জন্য আমরা ওইটা দেই, গ্লাস বিটস দিলে তখন এটা শুরু হয় অ্যাকশন। যদি ক্লটিং না হয় তাহলে আমি বুঝবো যে ঝামেলা এই পাথওয়েতে কোথাও ঝামেলা আছে। এখন ইন্ট্রিনসিক পাথওয়ে এক্সট্রিনসিক পাথওয়ের নাম এরকম হলো কেন, অনেক সময় পরীক্ষাতে প্রশ্নও করে স্যাররা যে ল্যাবে যেটা করি আমরা টেস্ট টিউবে যে ক্লটিংটা হয় সেটা কি ইন্ট্রিনসিক পাথওয়েতে না এক্সট্রিনসিক পাথওয়েতে হয়, এই ধরনের না কোশ্চেন হয়। আসলে ইন্ট্রিনসিক পাথওয়ে সহজ করে যদি বলি তাহলে হচ্ছে এটা এই যেমন ইন্ট্রিনসিক পাথওয়ে, এইটা হইতে কিন্তু ব্লাডের ইন্ট্রিনসিক সব জিনিসপত্র দিয়েই হইতেছে। যেমন ব্লাডের থেকে আমি যেমন এক্সট্রিনসিক পাথওয়েতে কী হয়েছে যে আমি বাইরে থেকে টিস্যু ফ্যাক্টর আসতে হয়েছে, বা একটা টেস্ট টিউবে যদি আমি টিস্যু ফ্যাক্টর অ্যাড করি শুধুমাত্র তখনই এটা হবে, তাছাড়া হচ্ছে না। কিন্তু এটা কিন্তু নতুন কিছু অ্যাড করতে হচ্ছে না, সে ঠিক আছে
ধরা যাক একটা টেস্ট টিউবে রাখলাম, টেস্ট টিউবের সারফেসের সাথে কন্ট্যাক্টে আসলেই সে কী বলে পাথওয়ে অ্যাক্টিভেট হইতেছে, কিন্তু তার কিছু অ্যাড করা লাগতেছে না, কিন্তু এখানে কিন্তু টিস্যু ফ্যাক্টর অ্যাড করতে হইতেছে। এই যে ব্লাডের ইন্ট্রিনসিক ব্যাপারটা, ইন্ট্রিনসিক ব্যাপার দিয়েই যে ক্লটিংটা হইতেছে, এই জন্য নাম ইন্ট্রিনসিক পাথওয়ে, আর ওর সাথে এক্সট্রিনসিক যেহেতু ফ্যাক্টর লাগতেছে এই জন্য নাম হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। তাহলে ল্যাবে যদি হয় নর্মালি কোনো কিছু অ্যাড না করি তাহলে সেটা ইন্ট্রিনসিক পাথওয়ে দিয়ে ক্লটিংটা হচ্ছে। আশা করি ব্লিডিং ডিসঅর্ডার সম্পর্কে একটা আইডিয়া হইলো, হিমোস্ট্যাসিস সম্পর্কে ভালো আইডিয়া হইলো, এবং প্লেটলেট এবং ক্লটিং ফ্যাক্টর এগুলো নিয়েও আইডিয়া হইলো। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের ফেসবুক পেজকে লাইক করবেন, আর ইউটিউবে আমাদের চ্যানেল আছে সেই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।